প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ক্লাস শুরু করছি। ঈদের মধ্যে তোমরা হয়তো সবাই ভালোই ছিলে, সুস্থ ছিলে, বাড়িতে ছিলে। আজ আমরা শুরু করব আমাদের তরঙ্গ চ্যাপ্টারের কিছু অংশ বাকি আছে, কিছু অঙ্ক আমরা ওগুলো করে আজকে এই চ্যাপ্টারটা শেষ করব। এবং আগামী ক্লাসে আমরা শুরু করব আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এই চ্যাপ্টারটা পড়লেই আমাদের প্রথম পত্র শেষ হবে। তো তোমরা এখন তো অনেক সময় পাইতেছো, বাসায় বসে কোনো কলেজ আসা নাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা কম, সব মিলে একটা বড় সময় তোমাদের হাতে। এই সময়টা যদি কাজে লাগাও তাহলে কিন্তু অনেকটা আগায় যাইতে পারবে আর কি। তা আমি আশা করব তোমরা যা যা পড়াইতেছি আমি চাইতেছি যে খুব স্লোলি আগাইতে, এবং আমরা সেটাই আগাইতেছি। সেই হিসেবে তোমাদের বাসায় বসে বুঝতে বোধহয় তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না। তো এর পরবর্তী যদি কিছু সমস্যা থাকে সেটা খোলার পর আমরা আলোচনা করব। তোমরা যতটুকু পারো ততটা কভার করে নাও আর কি। তো আমরা গতদিনের যে পর্যন্ত অঙ্ক করছিলাম আমরা তারপর থেকে আজকে শুরু করব। দেখো, তরঙ্গের আজকে আমরা 37 নম্বর অঙ্কটা করব, এক্সারসাইজের 37। তরঙ্গ (37) অঙ্কটা আছে, দেওয়া আছে y equal to 6 sin 8 pi t minus pi x divided by 25 একটি চলমান তরঙ্গের সমীকরণ নির্দেশ করে। x ও y কে সেন্টিমিটারে প্রকাশ করা হয়েছে। তো এখন তরঙ্গটি এত ঘনত্বের, এখানে একটু লিখে রাখো, ঘনত্ব রো সমান সমান দেওয়া আছে কত, 1.09 না 0.09 কেজি পার মিটার কিউব। তো ক নম্বরে তোমাকে বাইর করতে বলছে তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। কম্পাঙ্ক এফ সমান সমান ভাট। আমরা চলমান তরঙ্গ পড়তে গেলে তোমাদের একটা জিনিস বলছি, কি বলছি, যে এই সমস্ত থেকে বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, এইগুলো বাইর করতে হলে অবশ্যই একটি চলমান তরঙ্গের আদর্শ সমীকরণের সাথে তুলনা করতে হবে। তা y equal to a sin omega t minus 2 pi by lambda into x এর সাথে কি করে পাই, তুলনা করে পাই। আমরা কম্পেয়ার করে মানগুলো বার করব। কি পাই দেখো, এখানে সবই সেন্টিমিটারে আছে, তোমাকে খেয়াল করতে হবে। তাহলে আমাদের সেই হিসেবে এটাকে মিটারে বানাই নিতে হবে। বিস্তার সব মানগুলো আমরা অ্যাড করে রাখি, পরে যেটা কাজে লাগলো। a equal to 6 সেন্টিমিটার equal to 0.06 মিটার। আচ্ছা, 100 দিয়ে ভাগ করলে মিটার হয়ে গেল। আচ্ছা, এখন হলো কৌণিক কম্পাঙ্ক এফ সমান সমান কত, কৌণিক কম্পাঙ্ক ওমেগা।
কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান সমান কত? ওমেগা টি, এটা আছে ওমেগা টি আর 8 পাই টি, তাহলে 8 পাই, 8 পাই ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু 8 পাই। তা ওমেগা ইকুয়াল টু তুমি জানো কি 2 পাই এফ ইকুয়াল টু 8 পাই, তাহলে এফ সমান সমান কত? 4, এত কি সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার মানে কি 0.04 মিটার। এই গেল কৌণিক কম্পাঙ্ক। এখন এখান থেকে আমরা তরঙ্গ সংখ্যা বের করতে পারি। তরঙ্গ সংখ্যা কত? 2 পাই বাই ল্যামডা, আর এখানে আছে কত? এইখানে 2 এক্স এক্স বাদ দাও, এক্স এক্স বাদ দিলে কি পাই বাই 25, পাই পাই ক্যান্সেল, অতএব ল্যামডা সমান সমান কত? 50 সেন্টিমিটার সমান সমান 0.5 মিটার। 25 দুগুণে 50। তরঙ্গ সংখ্যা গেল। এখন তরঙ্গ বেগ কি সমান সমান ভি সমান সমান কত? তরঙ্গ বেগ ভি সমান সমান এফ ল্যামডা। এফ এর মান কত? এফ এর মান হলো 0.04 ইন্টু 0.5, 4 5 20, তাহলে কয় ঘর? 1 2 3 0.02 এত মিটার, অর্থাৎ 0.02 মিটার। এই 4টে মান আমরা পাই গেলাম। তাহলে এটাকে আমরা একটু সাইডে ছোট করে লিখি, পরবর্তীতে এটা আমাদের মুছে ফেলতে হবে। বিস্তার এ ইকুয়াল টু 0.06 মিটার, কম্পাঙ্ক এফ সমান সমান 0.04 মিটার, আর ল্যামডা ইকুয়াল টু 0.5 মিটার, আর একটা আছে ভি ইকুয়াল টু 0.02 মিটার। এই 4টে মান আমরা বার করলাম। তাহলে এখান থেকে দেখো ক নম্বরের অ্যান্সার আমাদের হয়ে গেছে। ক নম্বরের অ্যান্সার হলো কত? 0.04 মিটার। তোমরা এটা এইটুকু একটু দেখো। এটুকু আমরা মুছে ফেললাম। এখন দেখো আমরা খ নম্বর বের করবো। খ নম্বর আমাদের কি চাইছে? খ নম্বরে আমাদের চাইছে তরঙ্গটি শ্রাব্য কিনা তীব্রতা লেভেল নির্ণয়ের মাধ্যমে প্রমাণ করো। তাহলে শ্রাব্য কিনা সেটা নির্ণয় করতে হলে আমাদের তীব্রতা লেভেল বের করতে হবে। তীব্রতা লেভেল জানি কি আমরা? বেটা ইকুয়াল টু 10 log I ডিভাইডেড বাই I0। ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার আরেকটা জিনিস তোমার জানা আছে, I0 এর মান কত? 10 টু দি পাওয়ার কত? -12 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে এখান থেকে আমার লাগবে কার মান? I এর মান। এখন I এর মান যদি বাইর করতে হয় তাহলে আপনারা জানেন কি? আবার I ইকুয়াল টু কত? 2 পাই স্কয়ার রো ভি এপি স্কয়ার ইন্টু কত? এ স্কয়ার। এই হলো আমাদের তীব্রতা বাইর করার সূত্র। তো এখানকার সব মানগুলোই তো তোমার জানা আছে।
মানগুলো বসাও। 2 into 3.14 হোল স্কোয়ার, রো এর মান 0.09, আর ভি এর মান কত? এই যে ভি আছে আমাদের 0.02, তারপরে কি আছে এপি স্কোয়ার। এই হলো, একটু মুছে দিই, এটা তো তোমাদের জানাই আছে। এপি স্কোয়ার মানে এফ 0.04 হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কত? 0.06 হোল স্কোয়ার। এখান থেকে তোমরা আয়ের মান বাইর করে এই সমীকরণে বসাবা, তখন লিখবে এটাকে দাও 1 নং সমীকরণ। এই মানটা পাওয়ার পর ক্যালকুলেটর দিয়ে তোমরা ক্যালকুলেশন করে নেবা। এখন আমার কাছে ক্যালকুলেটর নাই, তো ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করার পর এইখানে বসাবা, বসায় এখান থেকে মানটা বাইর করবা। মানটা বাইর করলে বেটা ইকুয়াল টু কত? বেটা ইকুয়াল মানে মানটা বাইর করার পর এই সমীকরণে বসাবা, লিখবা 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। তখন তুমি লিখবা এই বেটা ইকুয়াল টু কত আছে? 10 log I ডিভাইডেড বাই I0। এখানে I0 এর মান তো তোমার জানা গেছে 10 টু দি পাওয়ার 12 -12, আর I এর মানটা এই সমীকরণ থেকে তুমি বার করলা, এবং ক্যালকুলেট করার পর দেখা যাবে এই বেটার মানটা আসবে কত? এখানে আমি রেজাল্টটা লিখে দিই, তোমরা দেখো 133 ডেসিবেল। তাহলে তীব্রতা লেভেল কত হলো? 133 ডেসিবেল। কিন্তু আমরা জানি শব্দের তার তীব্রতা লেভেল 120 পর্যন্ত আমাদের কানে শ্রাব্য, অর্থাৎ সেটা আমাদের কাছে মানে সহজবোধ্য মনে হয়, ভালো মনে হয়। এর চেয়ে বেশি হইলে এটা আমাদের কাছে বিরক্তিকর মনে হয়। তাহলে আমরা এখানে বলবো যে না, এটা শ্রাব্য না, এই শব্দটা শ্রাব্য না, কারণ এটা 120-এর চেয়ে বেশি। কত আছে? 133। সেই হিসেবে এটা শ্রাব্য না। এইভাবে তীব্রতা লেভেল বাইর করে তোমরা এখান থেকে কি বলতে পারো যে শব্দটা শ্রাব্য কি শ্রাব্য না। হ্যাঁ, তো এটা তোমরা একটু দেখো। এটা আমরা এখন মুছে দেই। এরপরে আমরা 38 নম্বর অঙ্কটা করব। দেখো 38 নম্বর অঙ্কটা আছে y1 ইকুয়াল টু একটা সমীকরণ দেওয়া আছে, এবং y2 ইজ অ্যানাদার সমীকরণ। এখানে x এবং y মিটারে এবং টিটা সেকেন্ডে ধরা হয়েছে। এখানে অবশ্যই এমটিএস পদ্ধতিতে মানগুলো আমরা পাবো। আচ্ছা, এখানে ক নম্বর বলছে প্রথম তরঙ্গের তরঙ্গ বেগ নির্ণয় করো
উদ্দীপকের তরঙ্গদর মধ্যেও পরিপাতনের ফলে কোন ধরনের তরঙ্গ সৃষ্টি হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত ব্যাখ্যা করো। আমরা সমীকরণ দুটো একটু লিখি। কি আছে? y1 equal to 0.1 sin 200 pi t minus 20 pi divided by কত? 17 into x and y2 equal to 0.1 sin of 200 pi t minus এর জায়গায় এটা হলো প্লাস 20 pi divided by 17 into x। এখন বলছে এখানে প্রথম তরঙ্গের কি নির্ণয় করতে বলছে? প্রথম তরঙ্গের তরঙ্গ বেগ নির্ণয় করতে বলছে। প্রথম তরঙ্গের ক্ষেত্রে যদি আমরা চলমান তরঙ্গ প্রথম তরঙ্গের ক্ষেত্রে y equal to a sin omega t minus 2 pi by lambda into x এর সাথে তুলনা করে পাই। এখান থেকে যদি তুলনা করি তাহলে আমার বাইর করতে হবে বেগ। তাহলে বেগ বাইর করতে হলে কি কি জানতে হবে আমাদের? এফ এর মান ভি ইকুয়াল টু এফ ল্যাম্ডা। এখানে সরাসরি বেগের মান আমরা বাইর করতে পারবো না। এখানে প্রথমে এফ এর মান, তারপরে ল্যাম্ডার মান, এই দুইটা থেকে আমরা ভি এর মানটা বাইর করবো। তাহলে দেখো এখানে এফ এর মান যদি বাইর করি তাহলে কিসের মান বাইর করতে হবে? কৌণিক কম্পাঙ্ক। ওমেগা সমান কত? 200 পাই। তাহলে ওমেগা হলো 2 পাই এর ইকুয়াল টু 200 পাই। এফ সমান 100 হয়। আর তরঙ্গ সংখ্যা কত দেখো? তরঙ্গ সংখ্যা এটা কত? 2 পাই এক্স ডিভাইডেড 2 পাই বাই ল্যাম্ডা। এক্স এক্স বাদ দাও, এটা কত আছে? 20 পাই বাই 17। ল্যাম্ডা এটা কত? এটা কাটলে 10 পাই, 10 ল্যাম্ডা ইকুয়াল টু 17, 1.7 এটা মিটার। এখন এখান থেকে ভি এর মানটা আমরা বাইর করতে পারি। ভি ইকুয়াল টু কত জানো তুমি? এফ ল্যাম্ডা। এফ এর মান কত? এফ এর মান 100, ল্যাম্ডার মান 1.7। তাহলে দেখা যাবে ওই 1.7 170 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বেগের মান নির্ণয় করতে পারলাম ইকুয়াল টু 170 মিটার পার সেকেন্ড।
সমীকরণ দুটো তোমরা খেয়াল করো, এখানে দেখো দেওয়া আছে দুইটা মানই এক, একটা মাইনাস একটা প্লাস, এবং দুইটা তরঙ্গ পরস্পর কোন দিক থেকে আসতেছে, বিপরীত দিক থেকে আসতেছে। এখানে বিস্তার এক, এই কৌণিক কম্পাঙ্ক এক এবং তরঙ্গ দৈর্ঘ্য এক, কিন্তু একটা আর একটা বিপরীত দিক থেকেও পরিবাহিত হইতেছে। সেখানে কিন্তু দেখো খেয়াল করো যে সেখানে কিন্তু এই সমস্ত মানে এক থাকবে, কিন্তু আরেকটা কোশ্চেন সম্পর্কে আমি তোমাদের ধারণা দিয়ে যাই এখান থেকেই। ধরো এই মানগুলো বিট উৎপন্ন হলে কি করতে হয়, দুইটার কম্পাঙ্ক সমান না, প্রায় সমান, কিন্তু সমান হবে না, কিন্তু এখানে সমান আছে, অতএব এখান থেকে বিট উৎপন্ন হবে না। দুইটার F1 এবং F2 যদি বাইর করি একই আসবে, দুইটা শূন্য হবে, কিন্তু বিট উৎপন্ন হতে হলে এদের মধ্যে সামান্য পার্থক্য থাকতে হবে। প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটো শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের তীব্রতার পর্যায়ক্রমিক যে হ্রাস বৃদ্ধি হয় তাকে বলি আমরা বিট বা স্বরকম্প বা অধিকম্প। এখন দুইটা তরঙ্গ দিয়ে বললো যে বিট উৎপন্ন হবে কি না, তখন কিন্তু দেখতে হবে তোমার এইখান থেকে এফ এর মান বাইর করবা, এই সমীকরণ থেকে এফ এর মান বাইর করবা। দুইটা তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য যদি নট মোর দ্যান 10, 10-এর চেয়ে বেশি না হয়, তাইলে বুঝবা যে বিট উৎপন্ন হবে, আর 10-এর চেয়ে বেশি হলে পার্থক্য, বিট উৎপন্ন হবে না। তাহলে তোমাকে যদি দুইটা সমীকরণ দিয়ে বলে বিট উৎপন্ন হবে কিনা, তাহলে তোমাদেরকে বিটের হার নির্ণয় করতে হবে, F1 - F2, এবং এই মানটা যদি 10-এর চেয়ে বেশি হয় তাহলে বিট উৎপন্ন হবে না, আর 10 পর্যন্ত হলে বিট উৎপন্ন হবে। তবে এখানে তুমি খেয়াল করো যে ওই তাহলে তোমাকে এখানে কার কার মান বাইর করতে হবে, দুইটা থেকে দুইটার কম্পাঙ্কের মান বাইর করতে হবে। সেটা তুলনা করে আমরা দেখব যে কোনটার মান বেশি কোনটা কম, বেশিটা থেকে কমটা বিয়োগ করলে যে মানটা পাওয়া যাবে, তার মান যদি 10-এর চেয়ে বেশি হয় তাহলে কি উৎপন্ন হবে, বিট উৎপন্ন, কম হয় তাহলে বিট উৎপন্ন হবে, আর বেশি হলে বিট উৎপন্ন হবে না। এই জিনিসটা একটু খেয়াল রাখবে, একই জিনিস একই ধরনের পায়। এখন আমরা পরবর্তী কোশ্চেন যে এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে কি ধরনের তরঙ্গের সৃষ্টি হবে দেখো। এটা আমরা বোর্ড করছি এর আগে, কিন্তু এই পড়ানোর জন্য স্থির তরঙ্গ যখন পড়াইছি তখন, তারপরে দেখো আমরা আর একবার দেখি এটা ওয়াই সমাচার দুটো পরিবর্তন হবে তখন y1 + y2, এই দুটার যোগ করলে এই দুটো কমন যাবে, আমরা করে কমন নিয়ে নিলাম 0.1 sin প্লাস দেখো, তাহলে এটা কি দাঁড়ালো, sin c প্লাস sin d। তো তোমরা কি জানো sin c প্লাস sin d সমান কত, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। ত্রিকোণমিতির সূত্র থেকে তুমি এটা জানো, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এখন দেখো আমরা এই পাশে চলে আসি, সমান দিলাম 0.1 সাইন অফ, এটা হলো সি আর এটা হলো বি। x into cos মাইনাস হবে প্লাস, এটা প্লাস, এটা সি এর জায়গায় মাইনাস আছে, সি প্লাস, এটা সি
এখন দেখো এটা কি দাঁড়ায় 0.1 সাইন, দেখো এইটা এটা ভাগ ভুল আছে, এখানে এখানে ভাগ কত 2। তো দেখো আমরা যদি এই দুটো যোগ করি, এটা এটা কত, তাকে দুইটা ভাগ একই থাকবে 200 পাই টি, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, এই দুটো খেয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে আমাদের এইরকম একটা সমীকরণ থাকবে 200 পাই টি, 200 পাই টি, এইটা তো এইটা এর দ্বিগুণ, আর এই দুইটা ভাগ করলে তাই থাকবে, আর এটা এটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, ইন্টু কস, কস কত, কস হলো কত, এটা এইটা 200 পাইটি, 200 পাইটি ক্যান্সেল হয়ে যাবে, 200 পাইটি ক্যান্সেল হয়ে থাকলো কত, কস, এটা একটা মাইনাস, এটা মাইনাস 220 পাই বাই 17 ইন্টু, দেখো এইটা এটা যোগ করলে দুইটা হবে, দুইটা ভাগ করলে যা আছে তাই থাকবে। এখন দেখো তুমি আরেকটা জিনিস জানো, কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কত, কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে দেখো কি দাঁড়ায় 0.1 সাইন অফ 200 পাই টি ইন্টু কস অফ 20 পাই ডিভাইডেড বাই 17 ইন্টু এক্স। তুমি তো চলমান তরঙ্গের সমীকরণ জানো, যেখানে কি থাকে, বিস্তার থাকে আর একটা সাইন থাকে, তাহলে এই যে কসটা সাইন ছাড়া যা আছে সব কার মধ্যে যাবে, বিস্তারের মধ্যে যাবে। ধরি লব্ধি বিস্তার এক্স মান সমান কত 0.1 কস অফ 20 পাই ডিভাইডেড বাই 17 ইন্টু এক্স, এটা ধরে নিলাম। তাহলে সমীকরণটা দাঁড়াইলো y ইকুয়াল টু ক্যাপিটাল এ সাইন 200 পাই টি। এটা খেয়াল করো যে আমি যদি চলমান তরঙ্গের সমীকরণের সাথে তুলনা করি, কি আছে চলমান তরঙ্গের সমীকরণ, y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই এর ডিভাইডেড বাই ল্যাম্ডা, এর সাথে যদি তুলনা করি তাহলে দেখো এ ওয়াই আছে, এ আছে, সাইন আছে, ওমেগা টি, এখানে ওমেগা টি 200 পাই টি আছে, কিন্তু কোণের মধ্যে মাইনাস এক্স জাতীয় কোনো রাশি নাই। তাহলে এটা কি হবে না, এটা চলমান তরঙ্গ হবে না, এটা একটা কি তরঙ্গ, স্থির তরঙ্গ। ঠিক আছে, এটা একটু দেখো, আমরা এর পরবর্তীতে যাবো। দেখো এখন উদাহরণ থেকে আমরা এক ধরনের অঙ্ক আমরা এখানে অনুশীলনীতে নাই, সেগুলো একটু দেখব, তাহলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। সেটা হলো তোমাদের কি টানা তারের কম্পনে সূত্রাবলীর উপর ভিত্তি করে যে অঙ্কগুলো আছে আমরা ওইগুলো এখন দেখব। এখন
দেখো 9-19 নম্বর অঙ্ক, 9-19 নম্বর অঙ্কটা কি বলে, একটি তারের ভর 3 গ্রাম, ভর দেওয়া আছে কত, m ইকুয়াল টু কত গ্রাম, 3 গ্রাম, 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -3 কেজি। আর কি দেওয়া আছে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য l ইকুয়াল টু 60 সেন্টিমিটার ইকুয়াল টু 0.6 মিটার। আচ্ছা, তারটি কত দ্বারা বল দ্বারা টানলে উপসূরের কম্পাঙ্ক 200 হার্জ হবে, এফ ইকুয়াল টু কত, 200 হার্জ। কি দিয়ে টানলে, কত বল দ্বারা টানলে, টি, টি ইকুয়াল টু হোয়াট, টি ইকুয়াল টু হোয়াট। এখন দেখো আমরা এখান থেকে নিউ এর মানটা বার করে নেই, নিউ ক্যান একক দৈর্ঘ্যের ভর m/l, তার মানে কি, তো 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 0.6। এত কি মিটার পার কেজি। এখন দেখো তোমরা তো জানো এফ ইকুয়াল টু কত জানি আমরা, 1/2l রুট ওভার টি বাই কত, মিউ। তাহলে এখান থেকে কিসের মান বার করতে হবে, তোমাকে টি এর মান বার করতে হবে। তাহলে তুমি বর্গ করে ফেলাও, এফ স্কোয়ার ইকুয়াল টু 1/2l স্কোয়ার টি বাই মিউ। তাহলে টি ইকুয়াল টু কত, এফ স্কোয়ার ইন্টু 2l স্কোয়ার ইন্টু কত, মিউ। 2 না, এটা 4 হয়ে যাবে, 2 দুগুণে 4, 4l স্কোয়ার। তাহলে এখানে মানটা বসাও, এফ স্কোয়ার হলো কত, 200 হোল স্কোয়ার ইন্টু 4l স্কোয়ার মানে কত, 0.6 হোল স্কোয়ার, আর মিউ এর মান কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 0.6। এটা গুণ ভাগ করলে যে মানটা দাঁড়াইছে সেটার মান হলো কত, 72। তাহলে কত নিউটন বল কাজ করবে এখানে, 72 নিউটন বল কাজ করবে। দেখো এখন আমরা 9-21 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে, যে বললো যে 20 সেন্টিমিটার দীর্ঘ একটি তারের কোন একটি সুশলাকার সাথে ঐকতানে আছে, টান দ্বিগুণ করলে ঐকতান আনতে কত দৈর্ঘ্যের প্রয়োজন হবে। তাহলে প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য আছে কত, 20 সেন্টিমিটার, L1 ইকুয়াল টু 20 সেন্টিমিটার, বাইর করতে হবে আমাকে L2 সমান সমান হোয়াট। আর টান কত আছে, প্রাথমিক টান T1 ইকুয়াল টু কত, T, আর দ্বিতীয় ক্ষেত্রে টান T2 ইকুয়াল টু কত, দ্বিগুণ 2T। আচ্ছা গেল। এখন আমরা ধরে নেই তার তো একটাই, তো ধরি তারটির একক দৈর্ঘ্যের ভর কত, মিউ। প্রথম ও শেষ কম্পাঙ্ক কত ধরলাম, এফ। তাহলে এখানে F1 ও F2, F1 সমান সমান কত, 1/2 L1 রুট ওভার T
টি ওয়ান বাই মিউ, মিউ তো উভয় ক্ষেত্রেই সমান, আর এফ টু সমান সমান ওয়ান আপন টুয়াইস এল টু রুট ওভার টি টু বাই মিউ। এখন ঐকতানে আছে যেহেতু, তাহলে উভয় ক্ষেত্রে কম্পাঙ্ক কী হবে? সমান হবে। তাহলে এখানে এফ ওয়ান সমান সমান কত? এফ টু। তাহলে আমরা কি লিখতে পারি? ওয়ান আপন টুয়াইস এল ওয়ান রুট ওভার টি ওয়ান বাই মিউ ইকুয়াল টু ওয়ান আপন টুয়াইস এল টু রুট ওভার টি টু বাই মিউ। এখন আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি, টুয়াইস এল টু ডিভাইডেড বাই, উপরে চলে যাবে এটা, টুয়াইস এল ওয়ান ইকুয়াল টু, এই পাশে কি আছে? টি টু বাই মিউ আছে, আর এই পাশে এটা আসলে উল্টে যাবে, মিউ বাই কত? টি ওয়ান। এটা ক্যান্সেল, আমরা এইটা এই দিকে নিয়ে আসি, এইদিকে যেহেতু জায়গা আছে। তো এল ওয়ান এল টু ডিভাইডেড বাই, এল ওয়ান মানে কত? 20 সেন্টিমিটার ইকুয়াল টু কত? 0.2 মিটার। তাহলে 0.2 ইকুয়াল টু মিউ মিউ ক্যান্সেল, রুট ওভার টি টু মানে টুয়াইস টি ডিভাইডেড বাই টি, টি ক্যান্সেল। তাহলে এল টু সমান সমান 0.2 ইন্টু রুট ওভার কত? 2। এইটা গুণ ভাগ করলে যে মানটা আসছে 0.288, 0.2828 মিটার, অর্থাৎ সেন্টিমিটার বানাইলে 28.28 সেন্টিমিটার। আরেকটা অঙ্ক করবো আমরা, দেখো। কি আছে এখানে আমাদের? নয়ের 24 নম্বর অঙ্কটা দেখো। 9-24, একটি সনোমিটারের তার 350 হার্জ কম্পাঙ্কের একটি টিউনিং ফর্কের সাথে ঐকতানে আছে। তারের টান ঠিক রেখে সনোমিটারের তারের দৈর্ঘ্য 1.5% বৃদ্ধি করলে প্রতি সেকেন্ডে কয়টি বিট উৎপন্ন হবে? তোমরা তা জানো, প্রতি সেকেন্ডে যে কয়টা বিট উৎপন্ন হয় তাকে আমরা কি বলি? বিটের হার। আর বিটের হার নির্ণয় করতে হলে আমাদের কি লাগে? দুইটা কম্পাঙ্ক লাগে। তাহলে একটা কম্পাঙ্ক তো দিয়েই আছে, দৈর্ঘ্য বৃদ্ধি করার পর কম্পাঙ্ক কত হবে সেটা বাইর করার পর সেই কম্পাঙ্কের পার্থক্যই হবে আমাদের নির্ণেয় বিট। তো দেখো, প্রথম ক্ষেত্রে কম্পাঙ্ক F1 কত আছে? 350 হার্জ। আচ্ছা, আর কি আছে দেওয়া? আর দেওয়া আছে, ধরি তারের আদি দৈর্ঘ্য
এল ছোট, শেষ দৈর্ঘ্য L1 সমান সমান এল, শেষ দৈর্ঘ্য L2 সমান সমান এল প্লাস 15%, কত পার্সেন্ট? 1.5, 1.5 ইন্টু L1 ডিভাইডেড বাই কত? 100, তাহলে 100 এতটুকু বাড়ছে, এটা হলো দৈর্ঘ্য ছিল এত পার্সেন্ট বাড়াইছি, মোট দৈর্ঘ্য হলো কত? 101.5 অফ কত? L1 ডিভাইডেড বাই কত? 100। আর টান উভয় ক্ষেত্রে ধরি, উভয় ক্ষেত্রে টান সমান সমান কি? আর দ্বিতীয় ক্ষেত্রে কম্পাঙ্ক F2 সমান সমান 1। এখন একক দৈর্ঘ্যের ভর কত বললাম? নিউ। প্রথম ক্ষেত্রে F1 সমান কত? 1/2 L1 দুটো ভর কত? P বাই মিউ, P বাই মিউ, P আর মিউ তো উভয় ক্ষেত্রে কি সমান, তাহলে এটা এক নম্বর থাকলো। তারপরে এটাকে দাও 2 নম্বর, 1কে 2 দ্বারা ভাগ করি, ভাগ করলে কি পাওয়া যাবে? F1 বাই F2 ইকুয়াল টু P বাই মিউ রুট ওভার P বাই মিউ, এটা একটা ক্যান্সেল। F1 by F2 equal to twice L2 divided by twice L1। এখন যদি আমি F2 মান বাই করতে চাই, F2 সমান কত দাঁড়ালো? F1 into L1 divided by L2, 350 into L1 এর মান কত? L1 equal to L, আর এটার মান কত? 101.5 অপেল, আর কিন্তু 100 করে তুলে দেবে। এটা একবারে গুণ ভাগ করলে কত আসছে? 344। তাহলে এখন দেখো, তাহলে বিটের হার কত হবে? বিটের হার এর ইকুয়াল টু কত? F1 মাইনাস F2। দেখো এখানে F1 বড়, 350 আর 344, পার্থক্যটা কত? 350 বিয়োগ 344 সমান সমান কত? 6 হার্জ। তাহলে বিটের হার কত? 6 হার্জ। তো আমাদের এই আজকে এই পর্যন্তই শেষ, আর এই চ্যাপ্টার এই পর্যন্ত শেষ। আগামী দিন আমরা পরবর্তী চ্যাপ্টার শুরু করবো, যেটা আমাদের সর্বশেষ চ্যাপ্টার, এবং সেটা হলো গ্যাসের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এবং এটা দিলেই দেখলেই আমাদের এই চ্যাপ্টার শেষ হবে, এবং ওই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট এবং বড় সড়ো চ্যাপ্টার। আমরা আস্তে সুস্থেই চ্যাপ্টারটা শেষ করব। তোমরা সবাই থাকবে। ঈদের আর মোড়া ভাঙতে হবে এখন, আর আর বেশি আনন্দ করা যাবে না, এখন পড়াশোনায় মনোযোগ দিতে হবে আর কি। তো সবাইকে আবার এই করোনাকালীন সময়ে সবাইকে ঘরে থাকার জন্যে অনুরোধ জানিয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি।